একটা ইলেকট্রনকে তার বহিঃকক্ষপথ থেকে বের করে দেওয়া যাবে। আর আমরা পড়ব ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি বা এটাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি। এই বিষয়টা কি জিনিসটা? তো বলছে যে কোনো মৌলের পরমাণুর সর্ববহিস্থ যে কক্ষপথটা, এই কক্ষপথে বাড়তি একটা ইলেকট্রনকে এনে এখানে একটা ইলেকট্রনকে এনে বসালে, ইলেকট্রনটা বসার পরে স্থায়িত্ব লাভ করবে। আর স্থায়িত্ব লাভ করলে কি করবে? এই ইলেকট্রনটা কিছু পরিমাণ এনার্জি ত্যাগ করে দেবে, কিছু এনার্জিও ত্যাগ করে দেবে। এই ত্যাগ করা শক্তিটিকেই বলা হচ্ছে, যে পরিমাণ শক্তিও ত্যাগ করবে, তাহলে এই ত্যাগ করা শক্তিটাকেই বলা হচ্ছে ওই পরমাণুটার ইলেকট্রন আসক্তি। আমি আরেকবার বলি, কোনো পরমাণুর মুক্ত একটা গ্যাসীয় অবস্থায় তার সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন প্রবেশ করে ইলেকট্রনটি অরবিটালে বসলে, স্থায়িত্ব লাভ করলে যে পরিমাণ এনার্জিও ত্যাগ করবে, সেই ত্যাগ করার শক্তিটিকেই বলা হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। মনে রাখবে, তাপগতিবিদ্যার নিয়মে এনথালপি, এই এনথালপি বিষয়টা যদি বর্জিত শক্তি হয়, শক্তি যদি বর্জন করে, অর্থাৎ আমরা যেটাকে বলি এক্সোথার্মিক, তাহলে ডেল্টা এইচ লেস দ্যান 0 বা আমরা বলি ডেল্টা এইচ সমান নেগেটিভ। যদি শক্তি বর্জিত হয় সেক্ষেত্রে ডেল্টা এইচটাকে নেগেটিভ ধরা হয় বা লেস দ্যান 0। আর যদি গৃহীত শক্তি হয়, শক্তি গ্রহণ করে কোনো ক্ষেত্রে, বা যাকে আমরা বলি এন্ডোথার্মিক, নিচু ক্লাসে তোমরা যেটা সম্পর্কে অ্যাকচুয়ালি পড়েছো, ওই তোমাদের তাপমোচী, তাপ শোষী এন্ডোথার্মিক গৃহীত শক্তি যদি হয়, তাহলে ডেল্টা এইচ গ্রেটার দেন 0 অর ডেল্টা এইচ ইকুয়ালস টু পজিটিভ। তাহলে শক্তি যদি মুক্ত হয়, তাহলে কি লিখবো আমরা? যে একটি ইলেকট্রন বসলে যদি শক্তি মুক্ত হয়, তাহলে ডেল্টা এইচটা আমাদের নেগেটিভ হবে, ইলেকট্রন গ্রহণ এনথালপির মান নেগেটিভ পাবো। যদি ইলেকট্রনটাকে বসাতে গেলে শক্তি প্রয়োগ করতে হয়, বাইরে থেকে শক্তি দিতে হয়, পরমাণুটা শক্তি শোষণ করে, সেক্ষেত্রে তাহলে যদি শক্তি শোষিত হয় তবে ডেল্টা এইচটা পজিটিভ হবে। এক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো গিয়ে, মনে রাখবে এটা মহাবিশ্বের একটা ধর্ম যে শক্তি ত্যাগ করে সুস্থিতি লাভ করে। এনার্জি রিলিজ যত হবে সেটার স্টেবিলাইজেশন ফ্যাক্টর বাড়বে। স্পন্টিনিটি প্রথম ধারণা আমরা তাপগতিবিদ্যা থেকে পাবো, যে শক্তি ত্যাগ করলে স্থায়িত্বের মানটা সেক্ষেত্রে বাড়বে। এবারে দেখছি বিষয়টা কি, যদি ইলেকট্রন গ্রহণ এনথালপিটা নেগেটিভ পাই, অর্থাৎ পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে ধরো এক্স একটা মৌলের পরমাণু, তার একটা বিচ্ছিন্ন গ্যাসীয় দশায় সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন গৃহীত হলে পরমাণুটা কিসে পরিণত হবে? এক যদি অ্যানায়নে পরিণত হবে। এই ক্ষেত্রে বলছে ও কিছু পরিমাণ শক্তি ত্যাগ করবে, এবং ত্যাগ করার জন্য এই ডেল্টা এইচ এর ভ্যালুটাকে আমরা এখানে লিখব কি না নেগেটিভ। যত বেশি পরিমাণ শক্তি বর্জিত হবে, বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা বসলো তার স্থায়িত্বের মানটা তত বেশি হবে। যত বেশি নেগেটিভ ভ্যালু তত বেশি স্থায়িত্ব। পজিটিভ ভ্যালু মানে ইলেকট্রনটা বসতে গিয়ে স্থায়িত্ব পাচ্ছে না, তাকে
বসানোর জন্য আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে, সিস্টেম এনার্জি গেইন করছে, আর সিস্টেম এনার্জি গেইন করলে কখনোই স্টেবিলাইজেশন ফ্যাক্টর হয় না। তাহলে ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, কোন কোন বিষয়ের উপরে নির্ভর করবে এটা আমরা একবার দেখি। প্রথমত যে বিষয়টার উপরে নির্ভর করবে সেটা হচ্ছে কি না নিউক্লিয়াস থেকে দূরত্ব, ডিস্টেন্স ফ্যাক্টর। এবারে ডিস্টেন্স ফ্যাক্টরটাকে নিয়ে আমরা কিভাবে আলোচনা করব না, আমরা জানি বহিস্থ কক্ষপথটার ইলেকট্রনটার দূরত্ব যত বেশি হবে, বহিস্থ কক্ষপথটার দূরত্ব যত বেশি হবে তার মানে ব্যাসার্ধটা বেশি হবে, ঠিক আছে? ব্যাসার্ধটা যদি বেশি হয়, নিউক্লিয়াস থেকে দূরত্বটা যদি বেশি হয়, সেক্ষেত্রে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণটা কম হবে। তাহলে একটা ইলেকট্রন ছোট মানে নিউক্লিয়াস থেকে কম দূরত্বে নিউক্লিয়াসের বেশি আকর্ষণে বসলে সে যতটা স্টেবিলিটি লাভ করবে, একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে মানে কাছে থাকলে যতটা স্টেবিলিটি পাবে, দূরে যদি থাকে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা যদি কম থাকে তাহলে তার স্টেবিলিটিটা কম হবে। তার মানে নিউক্লিয়াসের বহিস্থ কক্ষপথের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়লে ইলেকট্রন আসক্তি বাড়ে। তাহলে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়লে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি মান বাড়ে। এটা জেনারেল ট্রেন্ড, একটা এটা মনে রাখবে, একটা জেনারেল ট্রেন্ড। এবারে নিউক্লিয়াসের আকর্ষণটা আমরা কি দেখেছি না, যখনই আমরা কোনো গ্রুপকে নিয়ে আলোচনা করি, আমরা যত ওই গ্রুপের বিভিন্ন পর্যায় বরাবর নিচে নামি, ধর 2, 3, 4, 5, 6 বিভিন্ন পর্যায় বরাবর যদি আমরা নিচের দিকে নামি, সেই ক্ষেত্রে কি দেখতে পাই, ব্যাসার্ধের মানটা কিন্তু বাড়ে। গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, ব্যাসার্ধের মানটা বাড়ে। আর ব্যাসার্ধের মানটা বাড়লে কি হবে না, যত ব্যাসার্ধের মান বাড়বে এই বহিস্থ কক্ষপথটার উপরে নিউক্লিয়াসের আকর্ষণের মানটা তুলনায় হ্রাস পাবে। তাহলে নতুন যে ইলেকট্রনটা এসেছে সে স্থায়িত্ব কম পাবে। 2 নাম্বার কি বলতে পারি না, দেখো আমরা যখন স্কুলে খুব বেসিক্যালি দেখি একটা ছোট বেঞ্চে আমরা বেশ কিছুজন বসি, ধর একটা বেঞ্চের দুদিকে দুজন বসে আছে, ক্লাসরুমে 3 নাম্বার কেউ এসছে, স্যার বললেন তোমরা একটু সরে বসো, বসবে, তাহলে জায়গা আছে, ইলেকট্রন কম, স্যার বসতে বলেছে, তোমরা সরে যেতে পারছো অনেকটা, ও যে ওখানে বসে গেল। কিন্তু ভাবো যখন একটা বেঞ্চে 5 জন বসে থাকে, 6 নাম্বার জনকে বসতে বলি আমরা, তখন কি হয়, আগে থেকে যারা বসে থাকে তারা মোটেও খুশি হয় না, বরং তাদের সাথে বাইরে যে এসে নতুন ঢুকতে চাইছে তাদের মধ্যে একটা ঠেলাঠেলি বিকর্ষণ গুতোগুতি হয়, ও বসবে, ওর সাথেও ঠেলাঠেলি চলতে থাকবে, তাহলে কেউ আলটিমেটলি স্টেবিলাইজ হবে না। তাহলে বাইরের যে কক্ষপথে অলরেডি ইলেকট্রনগুলো আছে তার সাথে আগন্তুক যে ইলেকট্রনটা এখন আসছে তার বিকর্ষণ যদি বেশি হয় তাহলে ইলেকট্রনটা সুস্থিতি লাভ করবে না। তাহলে বহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে, বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের সাথে আগন্তুক
ইলেকট্রনের বিকর্ষণ। যে ইলেকট্রনগুলো আগে থেকেই আছে সেই ইলেকট্রনগুলো নেগেটিভ, আবার যে আসতে চাইছে সেও নেগেটিভ। তাহলে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো আগন্তুক ইলেকট্রনটাকে নেগেটিভ নেগেটিভ চার্জ সবসময় বাধা দেবে। এই বিকর্ষণ বাধাটা যদি কম হয়, নিউক্লিয়াসের আকর্ষণটা যদি বেশি হয়, তাহলে ইলেকট্রনটা সহজে বুঝতে পারবে, স্টেবিলিটি পাবে। কিন্তু যদি বাইরের কক্ষে ইলেকট্রন ডেন্সিটির মান অনেক বেশি হয়, ইলেকট্রনটা অনেক ডেন্স হয়ে যায়, তাহলে বহিঃকক্ষের ইলেকট্রনগুলোর বিকর্ষণের মান বেশি হবে, আগন্তুক ইলেকট্রনটা বসলে সুস্থিতি কম লাভ করবে, স্থায়িত্ব পাবে না। থার্ড ফ্যাক্টর যেটা আমরা নিয়ে আলোচনা করতে পারি, তড়িৎ ঋণাত্মকতা। ক্লাস 10-এ আমরা একটুকু পড়েছি যে তড়িৎ ঋণাত্মকতা কি। বহিস্থ কক্ষপথের মানে যখন একটা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, দুটো পরমাণু সমযোজী বন্ধনে যখন আবদ্ধ থাকে, তখন নিউক্লিয়াস কর্তৃক এই যে ইলেকট্রন জোড়াটা এখানে সৃষ্টি হয়, ওটাকে নিজের দিকে টেনে নেবার ক্ষমতাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। এ আর বি সমযোজী বন্ধন করলে আমরা জানি মধ্যখানে এক জোড়া ইলেকট্রন তৈরি হয়। সেই জোড়াটাকে আমরা কি একটা সরল রেখা দিয়ে প্রকাশ করি, এক জোড়া মানে একটা বন্ড, স্টিক মডেল। And now যদি বি মোর ইলেকট্রোনেগেটিভ দেন এ হয়, যদি বি এর তড়িৎ ঋণাত্মকতা এ অপেক্ষা বেশি হয়, তাহলে কি হবে, ও টেনে নেবে নিজের দিকে, এই ইলেকট্রন জোড়টাকে বি নিজের দিকে টানবে। তার মানে ইলেকট্রোনেগেটিভিটিটা কি কারণে, না বি এর নিউক্লিয়াস কর্তৃক বহিস্থ কক্ষপথের উপরে যে আকর্ষণটা সেটা যদি তীব্র হয়, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি সাধারণভাবে বাড়ে। তড়িৎ ঋণাত্মকতা বাড়লে ইলেকট্রন আসক্তির মানটা জেনারেলি বৃদ্ধি পায়। তাহলে ফ্যাক্টরগুলো আমি আরেকবার আলোচনা করি। কোনো পরমাণুর একক বিচ্ছিন্ন গ্যাসীয় দশায় উহার সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রনকে বসাতে, ইলেকট্রনটা বসলে যে শক্তিটা ত্যাগ করবে, কারণ আমরা জানি যখন বোর মডেল পড়েছি তখন আমরা দেখেছি কি যে ইলেকট্রন অসীম থেকে কোনো একটা বোর অরবিটালে বা বোর অরবিটে এসে বসলে সে শক্তি ত্যাগ করে। এই ত্যাগ করার শক্তিটাকেই, যে পরিমাণ শক্তি ও ত্যাগ করবে, ওই ত্যাগ করার শক্তিটাকেই কিন্তু আমরা বলছি ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, তাহলে স্টেবিলিটি যত বাড়বে ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে। এই স্টেবিলিটিটা কিসের উপরে ডিপেন্ড করবে, দেখো স্টেবিলিটিটা হচ্ছে বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসে যদি আকর্ষণ বল বাড়ে, বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের উপরে যদি নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ে, তখন ইলেকট্রনটাকে ভেতর দিকে টানবে, স্থায়িত্ব বাড়বে, ইলেকট্রন আসক্তি বাড়বে। আগন্তুক যারা আছে তাদের সঙ্গে যে আসতে চাইছে তাদের ইলেকট্রন রিপালশনের মান যদি কম হয়, ইলেকট্রন আসক্তি বেশি হবে। তড়িৎ ঋণাত্মকতার মান যদি বেশি হয়, অর্থাৎ বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে ধরে রাখার ক্ষমতাটা যদি বেশি থাকে, সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা বাড়বে। এবারে আমরা পর্যায় সারণীগত তাহলে পরিবর্তনটাকে নিয়ে একটু আলোচনা করি। যথারীতি সেই পুরনো নিয়মে এটা অভ্যাস রাখবে। প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আমার আইডিয়াটা সলিড করতে এই কাজ দেখবে তোমাদের খুব একটা উপকারে লাগবে।
মোটামুটি যদি এই জায়গাটাকে দেখি তাহলে আমাদের আলোচনাটাতে আসি যে পর্যায় সারণীগতভাবে যদি আমরা তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তিকে আলোচনা করি তাহলে কি পরিবর্তন এখানে আমরা আশা করতে পারি, তাহলে কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে এটাকে নিয়ে যদি আমরা আগে আলোচনা করে ফেলি আমার মনে হয় কাজটা একটু সোজা হবে। না, যত ব্যাসার্ধটা বাড়বে আকর্ষণ কমবে, তড়িৎ ইলেকট্রন আসক্তির মান কমবে। তাহলে এদিক থেকে এদিকে গেলে কি হয়, ব্যাসার্ধের মানটা আমরা মনে করতে পারি যে ব্যাসার্ধের মানটা বাম দিক থেকে ডান দিকে গেলে আর এর মানটা কিন্তু হ্রাস পায়। তার মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয় আকর্ষণ বলের মানটা অবশ্যই বৃদ্ধি পায়। নিউক্লিয় আকর্ষণ বলের মানটা বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তিটা বাড়বে। আবার উপর থেকে যদি আমরা নিচের দিকে নামি কোনো একটা শ্রেণী বরাবর ব্যাসার্ধের মানটা কি হয়, বৃদ্ধি পায়। তাহলে ব্যাসার্ধের মান বৃদ্ধি মানে কত কিছু চেঞ্জ, ব্যাসার্ধের মান বৃদ্ধি মানে নিউক্লিয় আকর্ষণ বল হ্রাস পাওয়া, বহিঃকক্ষে ইলেকট্রনের উপরে নিউক্লিয়ার আকর্ষণটা কম, ব্যাসার্ধের মানটা বৃদ্ধি মানে ইলেকট্রন ডেনসিটি বাইরের কক্ষে কম, ইলেকট্রন ডেনসিটি কম মানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলের মানটা কিন্তু আমাদের কম হবে। তাহলে আমরা যদি দেখি যে যত যে কোনো পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে যত যাব ব্যাসার্ধ কমবে মানে ইলেকট্রন আসক্তির মানটা যে কোনো পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে বাড়বে। আবার যে কোনো শ্রেণীর ওপর থেকে নিচের দিকে নামলে ব্যাসার্ধটা বাড়ে মানে নিচ থেকে ওপর দিকে গেলে ব্যাসার্ধটা কমে, তাহলে এদিকেও কমছে এদিক থেকে গেলেও কমছে। তাহলে সেই অর্থে স্বাভাবিক মৌলগুলোর মধ্যে আলোচনা যদি আমরা করতে চাই তাহলে গ্রুপ 17 এর ইলেকট্রন আসক্তি এক্সপেক্টেড কি হওয়া উচিত, ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন, এইটি পাওয়ার কথা। আমাদের এই এক্সপেক্টেড ভ্যালুটাই পাওয়ার কথা। মনে রাখবে বাস্তবে ক্লোরিন গ্রেটার দেন ফ্লুরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন, এইটি বাস্তব পাওয়া যায়। তাহলে কোন ফ্যাক্টরের কারণে ফ্লুরিনটার তড়িৎ ইলেকট্রন আসক্তির মানটা ক্লোরিনের থেকে কম হয়ে গেল, অর্থাৎ ফ্লুরিনের বহিঃকক্ষে ইলেকট্রন বসলে কম স্থায়িত্ব পাবে তুলনায় ক্লোরিনের বহিঃকক্ষে ইলেকট্রন বসলে বেশি স্থায়িত্ব পাবে, এটা কোন ঘটনায় সাপোর্ট করছে এটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং মনে রাখবে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রশ্নটা কতভাবে আসতে পারে। এফ এর তড়িৎ ঋণাত্মকতা এই ইলেকট্রন আসক্তি সিএল অপেক্ষা কম কেন, প্রথম টাইপটা লিখে রাখো তোমরা, ফ্লুরিনের তো ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন। অথবা এই প্রশ্নটাই আসতে পারে ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান অপেক্ষা ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান অধিক কেন। তা দেখছো ইলেকট্রন আসক্তি ইলেকট্রন গ্রহণ এনথালপি দিয়ে প্রকাশ করতে পারে। মোস্ট এক্সাইটেড যে প্রশ্নটা আসে এইটা খেয়াল রাখবে, হাফ F2 জি প্লাস ইলেকট্রন থেকে F মাইনাস হাফ Cl2 জি প্লাস ইলেকট্রন থেকে Cl মাইনাস, অবভিয়াসলি গ্যাসিয়াস স্টেটে আয়নগুলো আছে। এবারে প্রশ্নটা কি, এটার মানেটা কি দেখো, হাফ F2 মানে কিন্তু অ্যাকচুয়ালি ফ্লুরিন F একটা পরমাণু, সেটা ইলেকট্রন নিয়ে F মাইনাস হবে আর Cl থেকে Cl মাইনাস হবে। প্রশ্নটা হচ্ছে প্রথমটি অপেক্ষা দ্বিতীয়টি অধিক সহজতর কেন, প্রথমটি অপেক্ষা দ্বিতীয়টি অধিক সহজতর কেন। তাহলে আমাকে প্রথমে ব্যতিক্রম অ্যানোমেলিটাকে নিয়ে আলোচনা করলেই সব প্রশ্ন একটাই উত্তর চলে আসবে। গ্রুপ 17, তাহলে ইলেকট্রন বিন্যাস কি, বহিস্থ কক্ষে NH2 NP5, কোন ব্লক, পি ব্লক। পি ব্লকের নিয়ম কি, NH আর NP মিলিয়ে মোট যতগুলো ইলেকট্রন তার সঙ্গে 10 যোগ করে দিলে আধুনিক শ্রেণী সংখ্যাটা পাবো।
5 2 7, 7 + 10 17। তাহলে গ্রুপ 17ই সকলের বহিঃকক্ষে 7টি করে ইলেকট্রন থাকে। এখন আমরা যদি ব্যাসার্ধর ক্রমটাকে লিখি, ক্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন, সরি ব্যাসার্ধের ক্রমটা উল্টো, লেস দেন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন। ক্লোরিনের ব্যাসার্ধ ক্লোরিন অপেক্ষা কম। কিসের মতো? ক্লোরিনের আকর্ষণটা বেশি, নিউক্লিয় আকর্ষণ বল গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে, ব্যাসার্ধ বাড়বে, আকর্ষণ কমবে। ইলেকট্রন আসক্তি বেশি থেকে কম হওয়া উচিত ছিল, কিন্তু এই জায়গায় আমরা একটা ব্যতিক্রম পাচ্ছি। তার কারণ কি না, ফ্লুরিন এবং ক্লোরিন উভয়েরই বহিঃকক্ষে সমান সংখ্যক ইলেকট্রন আছে, কিন্তু R of Cl greater than to R of F, ক্লোরিনের ব্যাসার্ধটা ক্লোরিন অপেক্ষা সামান্য বেশি, ফলে Cl এর বহিঃকক্ষে ইলেকট্রন ঘনত্ব F অপেক্ষা কম। ক্লোরিনের থেকে ক্লোরিনের কিন্তু রেডিয়াসটা বেশি, তাহলে ইলেকট্রন ঘনত্বের মানটা কম হয়ে যাবে। 2 পাই আর হিসেব কর, 7টা ইলেকট্রন কম জায়গায় থাকবে, ইলেকট্রন ঘনত্বের মানটা বেশি। 7টা ইলেকট্রন একটু বেশি যায়, ইলেকট্রন ঘনত্বের মানটা কম। তাহলে কি বলতে পারি, Cl এর বহিঃকক্ষে ইলেকট্রন বিকর্ষণ F অপেক্ষা কম। এই যে সেকেন্ড পয়েন্টটা নিয়ে আমরা হাজির হলাম। তাহলে ক্লোরিনের আকার বড় হওয়ায় ক্লোরিনের বাইরে যা ইলেকট্রন বিকর্ষণ আছে, ক্লোরিনের তার থেকে তুলনায় কম আছে। তাহলে কি, যখন আগন্তুক ইলেকট্রনটি, অর্থাৎ ক্লোরিনের বাইরে একটা ইলেকট্রন বসতে আসছে, ফ্লুরিনের বাইরে একটা ইলেকট্রন বসতে আসছে, তাহলে আগন্তুক ইলেকট্রনটি ক্লোরিন অপেক্ষা ফ্লুরিনের বাইরের পক্ষে বিকর্ষিত বেশি হয়। যার ঘনত্ব বেশি তার ইলেকট্রনের সঙ্গে আগন্তুক ইলেকট্রনটার বিকর্ষণটা সর্বদা বেশি হবে। তাহলে আগন্তুক ইলেকট্রনটার বিকর্ষণটা বেশি হওয়ায় ফ্লুরিনের বাইরের পক্ষে ইলেকট্রন প্রবেশ করাতে বিকর্ষণ বাধাটিকে অতিক্রম করতে হবে। এই বিকর্ষণ বাধাটিকে অতিক্রম করবার জন্য বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়। ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বাইরেতে তুলনায় কম হওয়ায় আগন্তুক ইলেকট্রনের সঙ্গে বিকর্ষণ কম হয়, নিউক্লিয় আকর্ষণে ইলেকট্রনটি বসে সুস্থিতি লাভ করে। কিন্তু ফ্লুরিনের বহিঃকক্ষে ইলেকট্রনটি প্রবেশ করাতে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়, বাইরে থেকে শক্তি প্রয়োগ করায় ফ্লুরিনের ইলেকট্রন আসক্তির মানটা ক্লোরিন অপেক্ষা কমে যায়। আমি একটা সহজ কথা বলি, ধরো ক্লোরিনের বাইরের পক্ষে ইলেকট্রন বসলে 10 একক শক্তি বেরিয়ে আসা উচিত, আর ইলেকট্রনটা প্রবেশ করাতেই আমার 6 একক শক্তি বাইরে থেকে দিতে হয়। তাহলে নিট বাইরে বেরিয়ে আসছে কত? 4 একক। তাহলে এই যে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হচ্ছে, এই কারণেই ফ্লুরিনের ইলেকট্রন আসক্তিটা ক্লোরিন অপেক্ষা কমে যাচ্ছে। তাই আমরা কি দেখলাম, যে ক্লোরিনের ব্যাসার্ধ কম হলো ক্লোরিন অপেক্ষা ইলেকট্রন আসক্তির মান কম, বা ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কম, বা বলতে পারি ফ্লুরিন থেকে F- হওয়া Cl থেকে Cl- হওয়া অপেক্ষা কঠিনতর, বা ক্লোরিন থেকে Cl- হওয়াটা অধিক সহজতর। তাহলে এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি। অক্সিজেনের
ইলেকট্রন আসক্তি সালফার অপেক্ষা কম কেন? খেয়াল করো এখানটাতে অক্সিজেনের থেকে সালফারের তো ব্যাসার্ধটা বড়, ইলেকট্রন আসক্তি তো কম হওয়ার কথা, কিন্তু আমার প্রশ্নটা আবার দেখো অন্যরকম আছে যে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি এস অপেক্ষা কম, এই উত্তরটা কার মতন হবে? উত্তরটা কিন্তু অ্যাজ ফ্লুরিন ক্লোরিন। দেখো অক্সিজেনও প্রায় পর্যায় সারণীর ডান দিকের গ্রুপগুলোর একটা গ্রুপের মৌল, ঠিক আছে? তাহলে অক্সিজেনেরও আমরা যেটা দেখতে পাচ্ছি কি যে অক্সিজেনেরও ব্যাসার্ধটা কম সালফারের সঙ্গে যখন আমরা কম্পেয়ার করছি, কিন্তু অক্সিজেনের বাইরের কক্ষটা কি দেখ খেয়াল করে 2s2 2p4 আর সালফারের 3s2 3p4। তাহলে এখানে n সমান 2, এখানে n সমান 3। তাহলে যেহেতু দেখতে পাচ্ছি কি যে অক্সিজেন অপেক্ষা সালফারের ব্যাসার্ধ একটু বেশি, কিন্তু বহিঃকক্ষে ইলেকট্রনের সংখ্যা কিন্তু সমান। অক্সিজেন আর সালফার উভয়ের বহিঃকক্ষে ইলেকট্রনের সংখ্যা কিন্তু সমান, কিন্তু তোমার এর ব্যাসার্ধ একটু বেশি হওয়ায় অক্সিজেনের বাইরের কক্ষে যে ইলেকট্রন ঘনত্ব তার থেকে সালফারের বাইরের কক্ষে ইলেকট্রন ঘনত্ব একটু কম। অক্সিজেনের বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে তাহলে তারা খুব কম্প্যাক্ট হওয়ায় যেই আগন্তুক ইলেকট্রনটা আসছে তার সাথে এর ইলেকট্রনগুলোর বিকর্ষণটা বেশি হবে, এখানে বিকর্ষণটা তুলনায় কম হবে। তাহলে এখানে আমাকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে, এখানে ইলেকট্রনটা বসলে তুলনায় বেশি স্থায়িত্ব লাভ করবে। একটা প্রশ্ন আসে, মনে রাখবে এই কোশ্চেনটা, অক্সিজেনের ইলেকট্রন আসক্তি ধনাত্মক। এই দেখো সেই প্রথমে যে প্রশ্নটা আমি কথাটা আলোচনা করেছি, এই ধনাত্মক ঋণাত্মক কথাটা কোথা থেকে এলো, তাই তো? দেখো এইটা হচ্ছে এনথালপির সঙ্গে সম্পর্কিত কথা, যে এনথালপি যদি দেখা যায় শক্তি মুক্ত হচ্ছে, তাহলে মুক্ত হওয়া শক্তির ক্ষেত্রে এনথালপিটা নেগেটিভ হয়। আর যদি দেখা যায় ইলেকট্রন শক্তি গৃহীত হচ্ছে, তাহলে গৃহীত শক্তির ক্ষেত্রে এনথালপিটাকে পজিটিভ ধরা হয়। তাহলে অক্সিজেনের বাইরের কক্ষে ইলেকট্রন বিকর্ষণটাকে কাটাবার জন্য দেখা যাচ্ছে কি ইলেকট্রনটাকে এত বেশি শক্তি দিয়ে বাইরে থেকে প্রবেশ করাতে হচ্ছে প্রেসারাইজ করে, যে পজিটিভ এনার্জি হচ্ছে, অর্থাৎ তাপ শোষী প্রক্রিয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ অক্সিজেনের বাইরের পক্ষে ইলেকট্রনটাকে প্রবেশ করাতে হলে বাইরে থেকে শক্তি দিতে হয়, শক্তি শোষণ হয়, তাই এটা ধনাত্মক ধরা হয়। তাই অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মানটা হবে ধনাত্মক, ফ্লুরিনের মতোই। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে, গ্রুপ 15 থেকে আসে। গ্রুপ 15 এর ইম্পর্টেন্ট মৌল হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি ধনাত্মক, পজিটিভ কেন? যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটাকে লক্ষ্য করি 1s2 2s2, তারপরে আবাউ প্রিন্সিপাল হুন্ডের নীতি এসব ধরে ধরে ইলেকট্রন বিন্যাস করে গেলে হুন্ডের নীতিতে দেখা যাচ্ছে কি টুপিটা অর্ধপূর্ণ। তাহলে নাইট্রোজেনের সর্ববহিস্থ যে অরবিটালটা সেটা হাফ ফিল্ড। এই হাফ ফিল্ড হওয়ার কারণে এটা স্টেবিলিটি বেশি। এবার ধর কোনো কারণে এনটা n মাইনাস হয়ে গেল, তখন 1s2 2s2 2p4 পার্সিয়াল ফিল্ড হবে। তাহলে পার্সিয়াল ফিল্ড থেকে হাফ ফিল্ডের স্টেবিলিটি বেশ বেশি। তাই নাইট্রোজেন কখনোই তার স্থায়ী ইলেকট্রন কাঠামোটাকে নষ্ট করতে চায় না, তাই নাইট্রোজেন সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। ওকে ইলেকট্রন গ্রহণ করানোর জন্য বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়, তাতে শক্তি দিতে হয়। তাই নাইট্রোজেনের
ইলেকট্রন গ্রহণ এনথালপি, ফার্স্ট ইলেকট্রন আসক্তি, এই মানটা ধনাত্মক। আমি সংক্ষেপে প্রশ্নটা লিখছি। গ্রুপ 2 এর ক্ষেত্রে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম দুটো মৌল পরপর, এদের ইলেকট্রন আসক্তি বলছে পজিটিভ। এক তো এরা মেটাল, আকর্ষণটা কম, তারপরে এরা এস ব্লক, বাইরের কক্ষটা NH2, ঠিক তো? তাহলে এস ব্লক, বাইরের কক্ষটা সম্পূর্ণ অবস্থায় থাকে, স্থায়িত্বের মানটা বেশি, নিউক্লিয় আকর্ষণ বলের মানটা কম। যদি এরা বাইরের কক্ষে ইলেকট্রন গ্রহণ করে তাহলে এদের স্থায়ী ইলেকট্রন কাঠামোটা বিনষ্ট হয়। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এস ব্লক, বাইরের কক্ষটা NH2, এর 2s2, এর লিথিয়াম 2s2, এর 3s2, তাহলে স্টেবল ইলেকট্রনীয় কনফিগারেশনে থাকে, নিউক্লিয়াস থেকে দূরত্বের মান যথেষ্ট বেশি, আকর্ষণ বলের মান কম, তাই এরা বাইরের পক্ষে ইলেকট্রন তো নিতে চায় না, প্লাস স্টেবল ইলেকট্রন কাঠামোটা বিনষ্ট হয়ে যাবে। তাই যাতে না স্টেবল ইলেকট্রন কাঠামো বিনষ্ট হয়, তাই এদের ইলেকট্রন গ্রহণের আকর্ষণটা খুব কম, বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়। তাই এদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক। এবারে বইয়ের বেশ কিছু প্রশ্ন, তাহলে এর পরে যে অংশটা পড়ি সেটাকে আমরা বলছি কি তড়িৎ ঋণাত্মকতা। এবার তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা কি সেটা আমরা একটু দেখি। এক্ষেত্রে বলছি কি যে যখন সমযোজী বন্ধনে দুটো পরমাণু আবদ্ধ থাকে, সমযোজী বন্ধনে দুটো পরমাণু আবদ্ধ হয়, তো ধর ক্লাস 10-এ তোরা যেটুকু পড়েছিস আমি সেটুকুই যদি বলি যে এ একটা মৌলের পরমাণু, আর ধর আরেকটা যদি আলাদা পরমাণু হয় বি, হেটেরো অ্যাটমিক যদি হয়, হোমো অ্যাটমিক না হয়ে হেটেরো অ্যাটমিক, দুটো আলাদা, তখন এ একটা ইলেকট্রন, বি একটা ইলেকট্রন নিয়ে এসে একটা ইলেকট্রন জোড় বানায়, আর লুইস ডট মডেলে আমরা যাচ্ছি। এই জোড়াটাকে দুজনে সমানভাবে ব্যবহার করে, ঠিক আছে, দিয়ে এদের মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি হয়। এখন এই ইলেকট্রন জোড়টা আমি ধরে নিই দুজন আকার থেকে ইকুইলিব্রিয়াম ডিস্টেন্সে থাকা উচিত, তুল্য বা সাম্য দূরত্বে থাকা উচিত, ঠিক আছে, এটা থাকা উচিত তুল্য বা সাম্য ডিস্টেন্সে, সাম্য দূরত্বে এসে। কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে কোনো একটি পরমাণুর বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেবার ক্ষমতাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে কোনো একটি বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে যদি টেনে নেয় তাকে আমরা বলছি কি তড়িৎ ঋণাত্মকতা। মানে এই ইলেকট্রন ঘনত্বটা এ আর বি এর মধ্যে যেটা ইউনিফর্মলি থাকা উচিত ছিল, কি হয়ে যাবে, যদি এ অপেক্ষা বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে বি ইলেকট্রন জোড়টাকে টেনে নেবে, এ এর দিকে কমে যাবে, বি এর দিকে বেড়ে যাবে। তাহলে যেটা ইউনিফর্ম থাকার কথা ছিল, যদি দুজন আকার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে তাহলে ইলেকট্রন ডেনসিটি কিন্তু ইকুইলিব্রিয়াম ইলেকট্রন ডেনসিটি না হয়ে একদিক থেকে কমে যাবে, অন্যদিকে বেড়ে যাবে, একদিক থেকে অন্যদিকে বাড়বে। তো যার কাছে বাড়তি কিছুটা ইলেকট্রন ঘনত্ব এলো সে আংশিক ঋণাত্মক আধান লাভ করবে, যার কাছ থেকে কমে গেল সে আংশিক ধনাত্মক আধান লাভ করবে। এইটাকে আমরা ডেল্টা সাইন বলছি।
পার্সিয়াল, তার মানে এ আর বি আগে ছিল প্রসম, এখন বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, বিটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, ধ্রুবীয়তা লাভ করতে পারে যদি হেটেরো নিউক্লিয়ার ডাইঅ্যাটমিক সিস্টেম হয়। পয়েন্টটা মনে রাখবে, হেটেরো নিউক্লিয়ার ডাইঅ্যাটমিক, হেটেরো নিউক্লিয়ার ডাইঅ্যাটমিক, আমি একদম ইংরেজি দিই, হেটেরো নিউক্লিয়ার, যে দুটো পরমাণু যুক্ত আছে তারা আলাদা, তার নিউক্লিয়াসগুলো আলাদা, হেটেরো নিউক্লিয়ার। হোমো দুটো একই, যদি এ এ হয়, হেটেরো নিউক্লিয়ার বলতে আমরা এটি, আর হোমো যদি হয়, হোমো নিউক্লিয়ার ডাইঅ্যাটমিক, তখন এ এ টাইপ, দুটো একই। হেটেরো নিউক্লিয়ার ডাইঅ্যাটমিকে যে বেশি তড়িৎ ঋণাত্মক তার থেকে ইলেকট্রন ডেনসিটি সরে যাবে, সেটা তুলনায় ঋণাত্মক প্রান্ত, অপরটা ধনাত্মক প্রান্ত হবে। হোমো নিউক্লিয়ার ডায়াটমিকে দুজনাকার তড়িৎ ঋণাত্মকতার মান সমান হওয়ায় ধ্রুবীয়তা থাকবে না। যতই তড়িৎ ঋণাত্মক দুটো অ্যাটম হোক, F2 Cl2 Br2, এরা যতই তড়িৎ ঋণাত্মক হোক, বোঝা গেছে, যেহেতু দুজনে একই, কেউ কারুরটা টানবে না। আর যখনই হেটেরো নিউক্লিয়ার হবে, HF HCl, তখনই দেখা যাবে কি ধ্রুবীয়তা লাভ করবে, বন্ধন ধ্রুবীয়তা লাভ করবে। দেখে তাহলে এই যে ধ্রুবীয়তা মানে পোল, পোলারিটি, এই পোল মানে কি আমরা বলছি, আমরা নর্থ পোল সাউথ পোল পড়েছি, দুটো ভিন্ন মেরু চুম্বকের। এইখানে লক্ষ্য কর, দুটো ভিন্ন মেরু হয়েছে, ব্যাটারি দুটো ভিন্ন মেরুর মতো না, ব্যাটারির প্রান্তগুলো কি বলে, পোল। তো এটা নেগেটিভ পোল, এটা পজিটিভ পোল। তো যাদের মধ্যে এরকম ডাইপোল সৃষ্টি হয়, ডাইপোল ধ্রুবীয় পোলারিটি, যে যাদের মধ্যে দুটো আলাদা আলাদা পোল এন্ড তৈরি হবে, তাদেরকে বলছি আমরা পোলার, পোলার ধ্রুবীয়, পোলার ধ্রুবীয়তা, পোলারিটি। ওকে, এই হচ্ছে এদের ঘটনাটি। তাহলে হোমোনিউক্লিয়ার হলে যতই তড়িৎ ঋণাত্মক হোক, ধ্রুবীয়তা পোলারিটি হবে না। হেটেরো নিউক্লিয়ার হলে ডায়াটমিক সিস্টেমের ক্ষেত্রে পোলারিটিটা পাওয়া যাবে। এবারে পর্যায় সারণীগতভাবে পরিবর্তনটাকে যদি আমরা খেয়াল করব, বলি যে কি পরিবর্তনটা আমরা যদি এখানে দেখতে চাই, দেখো বাইরের পক্ষে ইলেকট্রনটাকে টানবার ক্ষমতাটা যদি হয় তড়িৎ ঋণাত্মকতা, তাহলে বাইরের পক্ষে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব কম হবে, তত ইলেকট্রনটা নিউক্লিয়াসটা ইলেকট্রনকে টানবার ক্ষমতা বেড়ে যাবে, তাই তো? বাইরের পক্ষ দূরত্ব যত কম, আকর্ষণ তত বেশি, তাই না? আকর্ষণ যত বেশি, তত ইলেকট্রনকে টানবার ক্ষমতা বেশি। কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বলের মান যার যত বেশি, এবার কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বলটাকে তুই কিভাবে বিচার করবি, না কে কে আটকাতে পারে দেখি খেয়াল করে, না যত দূরত্ব বেশি হবে আকর্ষণটা কমবে। ভেতরে যদি বেশি পরিমাণ অরবিটাল থাকে ইলেকট্রন, তাহলে ওরা স্ক্রিনিং করবে, সিল্ড, ওরা কি করবে, সিল্ড করবে, আকর্ষণটাকে আটকাবে, বাইরের পক্ষে কম যেয়ে পৌঁছাবে। তাহলে অভ্যন্তরে অরবিটালের সংখ্যা কম হলে, অভ্যন্তর অরবিটালগুলোতে ইলেকট্রন কম থাকলে, দূরত্ব কম হলে বাইরের পক্ষের উপরে আকর্ষণটা বেশি হবে। তাহলে আমরা যদি দেখেছি যে এই দিক থেকে এদিকে গেলে ব্যাসার্ধটা, সরি এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপটাই বাদ পড়ে গেছিল, ব্যাসার্ধের মানটা এই বাঁ দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধটা হ্রাস পায়, এটা আমরা আলোচনা আগেই করেছি। আর ব্যাসার্ধটা উপর থেকে নিচের দিকে নামলে বৃদ্ধি পায়। ব্যাসার্ধ হ্রাস পেলে যদি আকর্ষণ বাড়ে, তাহলে খেয়াল কর এই দিক থেকে এদিকে এলে ব্যাসার্ধটা কমলো, গ্রুপের মানে একদম লেফট সাইডের গ্রুপ 1, নিচ থেকে উপরে গেলাম, ব্যাসার্ধ কমলো। এবারে তার আবার বাঁ দিক থেকে ডান দিকে যায়, ব্যাসার্ধটা আরো কমছে। 17 নম্বর গ্রুপে যদি আবার আমরা উপর থেকে নিচের দিকে হঠাৎ করে নেমে যাই, তাহলে ব্যাসার্ধটা তো ওরও বেড়ে যাবে,
তো 17 নম্বর গ্রুপটাই কি দেখতে পাচ্ছি, এদিক থেকে এদিকে গেলে ব্যাসার্ধটা কমেছে, আবার নিচ থেকে উপরে এলেও ব্যাসার্ধটা কমে গেছে। তাহলে দেখা গেছে কার্যকরী নিউক্লিয় আকর্ষণ বল সব থেকে বেশি পাওয়া যাচ্ছে ফ্লুরিন 2 নম্বরে, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। আচ্ছা, অ্যাস্টাটিন ফ্যাস্টাটিনে আর যেও না, কারণ ওখানে বাবা ওই কৃত্রিম মৌল ওইটি। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। মনে রাখবে। আর 1 নম্বর গ্রুপে আমরা কাকে কাকে পেয়েছিলাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এক্ষেত্রে মনে রেখো গ্রুপ 17-এর তড়িৎ ঋণাত্মকতার ক্রম, ইলেকট্রোনেগেটিভিটির ক্রম, ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। আর একটা কেস মনে রাখবে, ফ্লুরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন ক্লোরিন। এফেক্টিভলি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা পাউলিং স্কেল, নট পাউলি, পাউলিং লয়ারস অনুসার পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা বেশি। আবার এই গ্রুপটার তাহলে দেখ, বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। মনে রাখবো কি, বাম দিক থেকে ডান দিকে যদি আমরা যাই কোনো পর্যায়ে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি, ইনক্রিজ। গ্রুপের ওপর থেকে যদি নিচের দিকে নামি ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ, হ্রাস। তাহলে 17 নম্বর গ্রুপে তড়িৎ ঋণাত্মকতা, 17 নম্বর গ্রুপে তড়িৎ ঋণাত্মকতা যে কোনো পর্যায়ের ক্ষেত্রেই 17 নম্বরটা সবার বেশি, 1 নম্বরটা সবার কম। আমরা কি মনে রাখবো, যে কোনো পর্যায়ের তড়িৎ ঋণাত্মকতা 17ই সবার বেশি, 1-এ সবার কম। তাহলে এইটা নিশ্চয়ই সাজাতে পারবে। লিথিয়াম থেকে সোডিয়াম কম, সোডিয়াম থেকে পটাশিয়াম কম, পটাশিয়াম থেকে রুবিডিয়াম কম, রুবিডিয়াম থেকে সিজিয়াম কম। তাহলে পাউলিং স্কেলে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন, আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক সিজিয়াম 0.5 পাউলিং। তাহলে দেখ, আমরা যেটা আলোচনা করছিলাম তড়িৎ ঋণাত্মকতা গ্রুপ 17, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমবে। যে কোনো গ্রুপেরই মনে রাখবে, উপর থেকে নিচের দিকে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমে, পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। পাউলিং স্কেলে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান পিরিয়ডিক টেবিলের মৌলগুলোর মধ্যে সর্বোচ্চ, সিজিএমের তড়িৎ ঋণাত্মকতার মান সর্বনিম্ন। আর এই ট্রেন্ডটাকে একটু মনে রাখবে, আমাদের পরবর্তী পড়াশোনায় কাজে লাগবে। ফ্লুরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন ক্লোরিন, এই ট্রেন্ডটাকে আমরা একটু খেয়াল করলেই আমাদের প্রশ্ন তো পরবর্তী ক্ষেত্রে যেগুলো থাকবে আর কি সহজে সমাধান হয়ে যাবে। এখান থেকে আমরা আর একটা খুব ভালো জিনিস আজকে পড়বো, সেটা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ, কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। কর্ণ সম্পর্ক, এই কর্ণ সম্পর্কটা কি বলছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, আধুনিক দীর্ঘ যে পর্যায় সারণী আছে সেখানে লক্ষ্য করা গেছে স্বাভাবিক মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা লক্ষ্য করা যায় যে 2 নম্বর পর্যায়ে কোনো একটি শ্রেণীর, 2 নম্বর পর্যায়ের কোনো একটি শ্রেণীর মৌলের সাথে 3 নম্বর পর্যায়ে ঠিক পরবর্তী শ্রেণীর কোনাকুনি অবস্থিত মৌল। তা আমি যদি 2 নম্বর আর 3 নম্বর পর্যায়ের মৌলগুলোকে একটু লিখি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, আর্সেনিক, ফসফরাস, সালফার, ক্লোরিন। মন দিয়ে শোনো কথাটা, 2 নম্বর পর্যায়ে কোনো একটা শ্রেণীর, সেটা এটা বা এটা, একটা মৌলের সাথে পরবর্তী পর্যায়ের ঠিক তার পরবর্তী শ্রেণী, মানে 2 নম্বর পর্যায়ে যদি 1 নম্বর শ্রেণী হয়,
3 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণী কোনাকুনি অবস্থিত যে মৌলটা, এই মৌলগুলোর মধ্যে ভৌত রাসায়নিক ধর্মে মিল পাওয়া যায়। এই মৌলগুলোর মধ্যে কি হচ্ছে, ভৌত রাসায়নিক ধর্মের সাযুজ্য বা মিল পাওয়া যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কর্ণ সম্পর্ক। পর্যায় সারণী দেখা গেছে 2 নম্বর পর্যায়ের 3 নম্বর শ্রেণী, 2 নম্বর পর্যায়ের 1 নম্বর শ্রেণীর লিথিয়ামের সাথে 3 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণীর ম্যাগনেসিয়ামের কোনাকুনি অবস্থিত ভৌত রাসায়নিক ধর্মের মিল আছে। আবার 2 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণীর বেরিলিয়ামের সাথে 3 নম্বর পর্যায়ের 13 নম্বর 2 এর পরে ঠিক 13 নম্বর শ্রেণীর অ্যালুমিনিয়ামের কোনাকুনি অবস্থিত এদের ভৌত রাসায়নিক ধর্মের মিল পাওয়া যায়। আবার 13 নম্বর 2 নম্বর পর্যায়ের 13 নম্বর শ্রেণীর বোরনের সাথে 3 নম্বর পর্যায়ের 14 নম্বর শ্রেণীর সিলিকনের ভৌত রাসায়নিক ধর্মের মিল পাওয়া যায়। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কর্ণ সম্পর্ক দেখায় এরকম 3 জোড়া মৌল আছে, যেমন লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, বোরন সিলিকন। পরবর্তী নিচের দিকে নেমে ট্রানজিশন এলিমেন্টগুলোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আর পাওয়া যায় না, ডি অরবিটালের উপস্থিতির কারণে ইউনিফর্মিটিটা থাকে না। তাহলে ভৌত ধর্মের বা রাসায়নিক ধর্মের কি কি মিল পাওয়া যেতে পারে লক্ষ্য করে দেখা গেছে এদের ব্যাসার্ধের মান, তারপরে আয়নায়ন বিভবের মান, ইলেকট্রন আসক্তির মান প্রায় কাছাকাছি। এই কাছাকাছি ভ্যালুটা কি করে তৈরি হয়, যদি আমরা এটা নিয়ে দেখি যে কেমন করে কাছাকাছি ভ্যালুটা হয়। আমরা জানি কোনো পর্যায়ে ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, কমে, ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে বাড়ে, তাহলে প্রথমে কমলো, তারপরে একটু বাড়লো, দেখো প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। আবার তুমি এটা ভাবতে পারো লিথিয়াম থেকে সোডিয়ামে বেড়েছে ব্যাসার্ধটা, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম আবার একটু কমে গেছে, মানে ব্যাসার্ধটা প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের ব্যাসার্ধ বাড়লো, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামে আবার একটু কমলো, প্রায় কাছাকাছি। একই রকম নিউক্লিয় আকর্ষণ বলটা একই কারণে প্রায় কাছাকাছি হয়, আয়নায়ন বিভবের মান প্রায় একই রকম হয়, সেজন্য এদের ভৌত রাসায়নিক ধর্মের মিল পাওয়া যায়। তাই এই মৌলগুলিকে বলা হয় কর্ণ সম্পর্কযুক্ত মৌল। আধুনিক পর্যায় সারণী মাত্র এই 3 জোড়া মৌলের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ পাওয়া যায়। অবজেক্টিভ আসে এখান থেকে কর্ণ সম্পর্ক দেখা যায় এমন 3 জোড়া মৌলের নাম লেখো, বা একটু আগে আর পরের মৌলগুলো দিয়ে বলে কার কার পরবর্তী মৌলগুলো এই কর্ণ সম্পর্ক দেখায়। ধরো তোমাকে বললো সোডিয়াম আর বেরিলিয়াম একটা জোড়া দিল, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম আবার একটা জোড়া দিল, তাহলে কার কার মধ্যে এই ডায়াগোনাল সম্পর্কটা পাওয়া যায়, এই জাতীয় কিছু অবজেক্টিভ প্রশ্ন আমাদেরকে এখান থেকে পেতে হয়। তাহলে এই একটা সম্পর্ক হলো কি না ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ সম্পর্ক, যেটা কি 2 নম্বর পর্যায়ের কোনো একটা শ্রেণীর মৌলের সাথে 3 নম্বর পর্যায়ে ঠিক তার পরবর্তী কোনাকুনি অবস্থিত মৌলটার ভৌত রাসায়নিক ধর্মে মিল থাকে, এটাকে বলছি আমরা ডায়াগোনাল রিলেশনশিপ। আর একটা ছোট্ট অংশ আজকের মতন আলোচনা করি, ল্যান্থানাইড মৌল।
তো ল্যান্থানাইট মৌলগুলোর অবস্থান, তুমি এক কাজ করো না, একবার লাইনটা এক্সিট করে লিঙ্কটা থেকে এন্ট্রি করো। পর্যায় 6 নম্বর পর্যায়, শ্রেণী 3, মৌলগুলো কি কি আছে? ল্যান্থানাম, তাই না, 57La। তার পরবর্তী বলো মৌলগুলো কি কি, কেমন মুখস্থ হয়েছে বলো? ল্যান্থানাম মৌলগুলো কি কি? 6 নম্বর পর্যায়ের 3 নম্বর শ্রেণীর মৌলগুলো তাহলে 57 ল্যান্থানাম। এইখান থেকে পরবর্তী যে মৌল, অর্থাৎ একদম এখান থেকে আমরা চলে যাচ্ছি লিউটেসিয়াম। এই সমস্ত মৌলগুলোকেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ল্যান্থানাইট মৌলই বলে থাকি, তাই না? তাহলে 57La এর পরবর্তী একদম 71 লিউটেসিয়াম পর্যন্ত যে মৌলগুলি থাকছে, এইগুলোকে আমরা একত্রে বলি ল্যান্থানাইট মৌল। এবারে এই ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে কি পাই না, এদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। সেটা হলো যে পরমাণুটার বা উহাদের M+3 ক্যাটায়নে, তাহলে খেয়াল করে দেখো, ল্যান্থানাম, সেরিয়াম, তারপরে একদম যে আমরা লিউটেসিয়াম পৌঁছচ্ছি, কি বাড়ছে? ইলেকট্রনটা বাড়ছে, ব্যাসার্ধটা বাড়বার কথা। কিন্তু লক্ষ্য করা গেছে যে ল্যান্থানাম থেকে লিউটেসিয়াম পর্যন্ত পরমাণু বা ওর ত্রিযোজী ক্যাটায়ন, প্রত্যেক পরমাণু থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে গেলে যে ক্যাটায়নটা হচ্ছে, ত্রিযোজী ক্যাটায়নের ব্যাসার্ধ নিয়মিত হ্রাস পায়। নিয়মিত মানে একটা নির্দিষ্ট পরিমাণ হ্রাস পেতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে নিয়মিত হ্রাস পায়। এই ঘটনাটাকেই বলে ল্যান্থানাইট সংকোচন। তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। এটা কাকে বলে? বলছে তাহলে ল্যান্থানাম মৌলগুলোর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে কি, যে ওদের সাধারণ মৌল বা ওদের M+3 ক্যাটায়নের ব্যাসার্ধ নিয়মিতভাবে হ্রাস পেতে থাকে। এই ট্রেন্ডটাকে বলা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন, ল্যান্থানাইট কন্ট্রাকশন। তো আমরা যদি ল্যান্থানাইট মৌলগুলোর বাইরের পক্ষের ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করি, 4f 1 to 14, 5d 0 to 1, 6s2। তাহলে ল্যান্থানাইট মৌলগুলোয় কি পাওয়া যায়? সকলের বাইরের কক্ষটা 6s2। তার মানে এই ল্যান্থানামের থেকে যখন আমরা এগোচ্ছি লিউটেসিয়াম পর্যন্ত, একটা করে ইলেকট্রন যে আসছে, সেটা কোথায় আসছে? এফ অরবিটালে, অভ্যন্তরীণ এফ অরবিটালে আসছে। বাইরেটা কিন্তু সকলের এক। নিউক্লিয়াস থেকে এই বাইরের পক্ষের 6sটা সকলের এক। ইলেকট্রনটা এসে কোথায় বসছে? অভ্যন্তরীণ এফ অরবিটালে। একটা করে ইলেকট্রন আসলে নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ে, অর্থাৎ কার্যকরী নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বাড়ে। নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বলটা বাড়ছে এফ অরবিটাল আর ডি অরবিটালের কি দুর্বল আবরণী প্রভাব। তাহলে এফ আর ডি অরবিটালের দুর্বল আবরণী প্রভাব। আবরণী প্রভাবটা কি? এফ লেস দ্যান ডি লেস দ্যান পি লেস দ্যান এস। তাহলে ইলেকট্রন ভেতরের অরবিটালে বাড়ছে, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বাড়ছে, কিন্তু এফ অরবিটাল ডি অরবিটাল ইলেকট্রনের নিউক্লিয়াসের আকর্ষণটাকে ঢেকে রাখতে পারছে না। ফলে পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে নিউক্লিয়াস বাইরের পক্ষের ইলেকট্রনগুলোকে টেনে ভেতরের দিকে সংকুচিত করে নিয়ে চলে আসে। তাহলে যত একটা একটা করে ইলেকট্রন বাড়ছে, এর দুর্বল আবরণী প্রভাব, নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যাওয়ায় বাইরের কক্ষটা সংকুচিত হয়ে ভেতরের দিকে চলে আসে।
এবং নিয়মিত লক্ষ্য করা যায় এই প্রভাবটা, এইটাকেই বলা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। তাহলে মনে রাখবে এটাকে আগে বুঝি। ল্যান্থানাইড মৌলগুলোর একটা কন্ট্রাকশন পাওয়া যাচ্ছে, আয়নের ক্ষেত্রেও কন্ট্রাকশনটা নিয়মিত। তো ইলেকট্রনটা কোথায় বসেছে প্রথম আমাকে এটা বুঝতে হবে। নর্মাল পরমাণুর যদি ব্যাসার্ধটা কম, বাইরের কক্ষটা তো ফিক্স ইলেকট্রন ঘনত্বটা, ইলেকট্রনটা আসছে এরপর অরবিটালে, নিউক্লিয়াসে প্রোটনটা বাড়িয়ে দিচ্ছে, দুর্বল ও ঢেকে রাখতে পারছে না, ঢেকে রাখতে না পারায় বাইরের কক্ষটাকে টেনে ভেতরে দিয়ে নিয়ে চলে আসছে ক্রমশ প্রত্যেকবার। এটাকে বলছে ল্যান্থানাইড সংকোচন। ক্যাটায়নের ক্ষেত্রে ইউনিফর্মিটির মানটা বেশি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে প্রায় সংকোচনের মানটা একই পাওয়া যায়। বোঝাতে পেরেছি আশা করি বিষয়টাকে, ঠিক আছে? তাহলে মনে রাখবে যদি আমাকে ব্যাসার্ধ বলতে বলে আর অফ এল এ গ্রেটার দেন আর অফ এলিউ, ল্যান্থানামের ব্যাসার্ধ লিউটেসিয়ামের থেকে বেশি হয়। নিয়মিত দুই ক্ষেত্রেই পাওয়া যায়, আয়নের ক্ষেত্রে সংকোচনটা নিয়মিত অনেক বেশি, এবং ল্যান্থানামের মৌলগুলোর ক্ষেত্রে বলা যেতে পারে যে পরমাণু ক্রমাঙ্ক এক একক করে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরমাণু বা আয়নীয় ব্যাসার্ধের একটা নিয়মিত সংকোচন লক্ষ্য করা যায়। এই ঘটনাকে আমরা বলি ল্যান্থানাইড সংকোচন।